আপনি যদি আমার গোয়ালঘর দখল করতে চান, তো আমি আপনার বাথরুমে ২ টা ঢিল মারলাম, তাতে আপত্তির কি হইল? এটা তো মানুষের স্বভাব। আপনিই শুধু খালি দখল বাণিজ্য করবেন, সব নিবেন। দাদা একটু সংক্ষিপ্ত মিজোরামে মিজোরামে কেএনএফ-এর হেডকোয়ার্টার। সেখানে তাদের ক্যান্টনমেন্ট আছে। সেখানে বসে তারা ট্রেনিং দেয়। আমার দেশের লোকদেরকে মিজোরামে বসে ট্রেনিং দেয়। তারা ওই ক্যাম্প থেকে অস্ত্র দিয়ে আমার দেশে পাঠায়। ডাকাতি করে, লুটতরাজ করে, মানুষ হত্যা করে। আমার দেশ থেকে আপনি সাকিবুল হাসান নিয়ে একটা কথা বলছেন। এই ব্যাপারে আমি আরেকটা সত্য আপনি একসময় এই প্রশ্নটা করছিলেন। আমি এটা ব্যাখ্যা দিছিলাম, দাদা আপনার স্মরণ থাকা উচিত। যখন ভারতীয় দলের অধিনায়ক আজহারউদ্দিন অস্ট্রেলিয়ার সাথে টেস্ট চলছিল, আহমেদাবাদ টেস্ট, আজহারউদ্দিনের ৯৯টা টেস্ট খেলারও সম্মান অর্জন করেছিল। ওই টেস্টটায় যদি উনি নামতেন তাহলে ওনার সেঞ্চুরি পূরণ হতো, ১০০ টেস্ট হতো। পত্রিকায় একটা নিউজ হলো আজহারউদ্দিন, হ্যান্সি ক্রোনি, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক, তারা একটা এই ইয়ের মধ্যে জড়াই গেছে, ব্যাট যেটাকে বলে ক্রিকেটের ভাষায়। তখন ভারতীয় ক্রিকেট বোর্ড বলল যে না, আজহারউদ্দিন এই টেস্টে অ্যালাউড না, তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। এখনো এই আজহারউদ্দিন সাহেব ৯৯ টেস্ট নিয়েই বাকি সময়টা পার করছেন। ১০০ টেস্ট আর খেলার সৌভাগ্য তার হয়নি। কিন্তু পরবর্তীতে যদি একটি অভিযোগ উত্থাপিত হয়েছিল ব্যাটিং এর, পত্রিকায় এসেছিল, সেটার কারণে যদি আজহারউদ্দিন ১০০ টেস্ট খেলা থেকে বাদ হয়ে যেতে পারে ৯৯ টেস্টের পরে, আমাদের দেশে যাদের নামে অভিযোগ উত্থাপিত হচ্ছে তারা কেন বাদ যাবে না? আমি আপনাকে সেদিন বলছিলাম, আপনার সদ্য যে নির্বাচন হলো লোকসভার, আপনার এমপি তৃণমূলের কীর্তি আজাদ, ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার, উনি বাংলার ক্রিকেটেরও সভাপতি ছিল, চেয়ারম্যান ছিল। উনি যখন তৃণমূল থেকে নির্বাচন করলো তখন কিন্তু ক্রিকেট বোর্ড থেকে উনি পদত্যাগ করে চলে আসছেন। আরেকজন আপনার তৃণমূলের এমপি ইউসুফ খান পাঠান, তিনি তার দেশের রঞ্জি ট্রফির আপনার সহকারী কোচ ছিল ওনার রাজ্যে। কিন্তু যখন উনি নির্বাচনে আসলেন তখন উনি পদত্যাগ করে তৃণমূলের মার্কা নিয়ে গাছফুল নিয়ে নির্বাচন করে বিজয়ী হলেন। তা সাকিবুল হাসান সাহেব, আপনি যখন এমপি হবেন, রাজনীতি করবেন, তাহলে ক্রিকেটকে কেন কলুষিত করলেন? আপনি পদত্যাগ করে ক্রিকেট ছেড়ে আপনার রাজনীতিতে আসতেন, তাহলে তো আর আজকের এই বিতর্ক হতো বলে আমি দাদা মনে করি না। আর চিকেন নেক নিয়ে যে কথাটা আপনি বলছেন যে আমাদের উপদেষ্টা তহিদ সাহেব চিকেন নেক নিয়ে প্রশ্ন করেছেন, তো আজকেও ওনার আমি বিদেশি রাষ্ট্রদূতদের সাথে উনি যে ব্রিফ করেছেন, দুর্ভাগ্য আপনাদের হাই কমিশনার পলয় বর্মা সাহেব ওখানে শরীরে অসুস্থতার কারণে আসেন নাই, প্রতিনিধি পাঠিয়েছিলেন। তো সেখানে উনি যে স্পিচ রেখেছে, বক্তব্য রেখেছে, কোথাও আমার কাছে মনে হলো না চিকেন নেক নিয়ে কোনো উল্লেখ করে কথা বলেছে। যদি বলেই থাকে, ধরে নিলাম আপনার কথাটাই সত্য, আপনি যদি আমার গোয়ালঘর দখল করতে চান, তো আমি আপনার বাথরুমে ২ টা ঢিল মারলাম, তাতে আপত্তির কি হইল? এটা তো মানুষের স্বভাব। আপনিই শুধু খালি দখল বাণিজ্য করবেন, সব নিবেন। ২টা বন্দর নিলেন, 7 সিস্টারে যাওয়ার জন্য রোহনপুর থেকে আগরতলা পর্যন্ত ট্রেন চলবে, তা নিলেন, ট্রানজিট নিলেন, সবকিছু নিলেন, আপনার জন্য জায়েজ। যখন আমি একটা ট্রানজিট চাই তখন আপনি দিতে চান না। দীর্ঘদিন অপেক্ষা করার পরেও আপনাদের সম্মতি আমরা পাই না বা ডিউ লেটার আদায় করতে পারি না। এখানে যদি আমরা প্রশ্ন করি তাহলে বন্ধুত্বের সম্পর্কটা কোথায় যেয়ে দাঁড়ায়, সেই কথাটা আমাদেরকে তো ভাবতে হবে। ঝাড়খণ্ডে সদ্য নির্বাচন হলো, সুকান্ত বাবু, সেখানে হেমন্ত সোরেনের সাথে আপনি দেখছেন অমিত শাহ, রাজনাথ সিং,
এবং স্বয়ং মোদী দিনের পর দিন ঝাড়খণ্ড নির্বাচনে সময় ব্যয় করছেন। তাদের একটি কথা ছিল, আপনি এজ এ হিন্দু হিসেবে নয়, ভারতীয় হিসেবে আমি বলছি, অমিত শাহ এবং মোদী কি বলছে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে মুসলমানরা এসে ঝাড়খণ্ডে আবাসন করেছে এবং এক সময় দেখা যাবে যে মুসলমানেরা এখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। ঝাড়খণ্ডের যারা আদিবাসী, তোমরা এখনো সচেতন হও, হেমন্ত সোরেনকে ভোট দিও না। আপনি মনে জানেন ভোটের ফলাফল, হেমন্ত সোরেনই বিজয়ী হয়েছে। এই যদি আপনার জাতীয় নেতাদের বক্তব্য হয়, তাহলে তো কেন আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তারপরে দাদা আপনারা আমি একটা প্রশ্ন করছিলাম, কোনোটার উত্তর দেন নাই আপনি। আজকে আরেকটা প্রশ্ন করিনি আপনাকে, একটা জিনিস জানাই আমি। আজকে আপনাদের ভারতের পার্লামেন্টে খুব একজন বিখ্যাত লোক, আপনাদের দেশের কংগ্রেসের এমপি শ্রী শশী থারুর, জানেন উনি একদম খুব বিজ্ঞ মানুষ, সারা ওয়ার্ল্ড ব্যাপী ওনার সুনাম আছে, থিসিস লেখেন, বিভিন্ন বইপত্র আছে ওনার, সবাই ওনাকে সমীহ করে সারা ওয়ার্ল্ড ব্যাপী। আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উনি একটা সংসদে বক্তব্য রেখেছে, লোকসভায়। উনি স্টেট বলেছে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তাদের যদি কোন রকম তাদের নাগরিকদের সাথে সমস্যা হয়, তারা এটা ইন্টারনালি সলভ করবে। ভারত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় আমাদের হস্তক্ষেপ করার আমি সমীচীন মনে করি না। শ্রী শশী থারুর আজকে লোকসভা একথাটা বলছে। একটা জিনিস দেখেন দাদা, ছোট ছোট কথা তো এই জন্য আমি বলছি, কেএনএফ আমাদের দেশে একটা সংগঠনের নাম শুনছে, এর প্রতিষ্ঠাতা নাথান বোম। আজকে যে পার্বত্য চট্টগ্রাম দেখছেন, এখানে দেখেন এই ইস্কনের একটা সংগঠন, নাম হলো বিদ্যানন্দন। এরা 1 টাকাতে ভাত খাওয়ায়, 2 টাকাতে চা খাওয়ায়, ফ্রিতে বউ দেয়, এরকম চটকদার সমস্ত কথাবার্তা বলে আমাদের দেশের মানুষকে আকৃষ্ট করেছে। আজকে এই যে আমার যে ছোট ভাই এখানে বসে আছে, ইঞ্জিনিয়ার, ওর বাড়ি ওখানে, সেখানে বিদ্যানন্দ স্কুল করবে, আরেকজনের জায়গা দখল করে নিয়ে গেছে। সেই সমস্যা নিয়ে যখন গন্ডগোল হচ্ছিল, এই ইস্কনের এই সদস্য বিদ্যানন্দের যিনি ফাউন্ডার, সে দক্ষিণ আমেরিকাতে চলে গেলেন। সেখানে যে এই বাংলাদেশ থেকে যা টাকা পয়সা নিছেন উনি আমাদের মতো লোকদের কাছ থেকে, এগুলি সব নিয়ে উনি একটা 7 স্টার হোটেল করে ফেললেন, ওই বিদ্যানন্দনের প্রতিষ্ঠাতা। এবং এই কেএনএফ কে এই বিদ্যানন্দ এই ইস্কন মদত দেয় এবং ইস্কনের প্রভুরা এদের সাথে সম্পৃক্ত। তাহলে দাদা আপনাকে আমি বলি, রামহংস কৃষ্ণদেবের কথা আমি বলছি, পরম শ্রদ্ধেয় মানুষ, উনার 7টা মেথড নিয়েই তো আজকের ইস্কন গঠিত হয়েছে। উনার এই 7টা মেথডের কোথাও কি এই অস্ত্রবাজদেরকে শিষ্য বানানোর কোনো কথা আছে? এটা তো হলো ধর্মীয় আচার অনুষ্ঠান, মানে ধর্ম প্রচার করবে ইস্কন, ধর্ম প্রচার করবে, এর বাইরে কিছু করবে না। যেমন আমাদের দেশে কিন্তু এরকম প্রতিষ্ঠান আছে, তাবলিগ জামাত, আমার দেশে না, এটা আপনার দেশে। দিল্লির নিজামুদ্দিনেতে মাওলানা সাদ সাহেবরা তাবলিগের প্রতিষ্ঠাতা, আমাদের দেশে এটার সংগঠন আছে। তারা কি করে, মসজিদে মসজিদে যায়, গ্রামে গ্রামে ঘুরে মানুষকে ইসলামের দাওয়াত দেয়। ইস্কনও তাই করবে, এটাই তাদের মূলনীতি। তো কেএনএফ এর নাথান বোম, যে নাকি ব্যাংক লুট করে, যে নাকি মানুষ হত্যা করে, রাষ্ট্র বানাইতে চায়, তাকে কেন আপনি শিষ্য বানাবেন? তার স্ত্রীর কেন শিষ্য বানাইলেন? তার দলের সব লোকরে কেন শিষ্য বানাইলেন? আজকে দাদা একটা কথা, দাদা একটু সংক্ষিপ্ত মিজোরামে, কথা। হ্যাঁ মিজোরামে এই কেএনএফ এর হেডকোয়ার্টার, সেখানে তাদের ক্যান্টনমেন্ট আছে, সেখানে বসে তারা ট্রেনিং দেয়। আমার দেশের লোকদেরকে মিজোরামে বসে ট্রেনিং দেয়, তারা ওই ক্যাম্প থেকে অস্ত্র দিয়ে আমার দেশে পাঠায়, ডাকাতি করে, লুটতরাজ করে, মানুষ হত্যা করে।
আমার দেশকে অস্থিতিশীল করছে। আজকে 17 বছর কেএনএফ নাতান বোম সেখানে আছে। মানবেন্দ্র লার্ভা 30 বছর এই ত্রিপুরার, আমরা তো দেশ ঘুরছেন হরিণা, যেটা নাকি আগরতলার একটা প্রদেশ হরিণা। হরিণাতে তার ক্যান্টনমেন্ট ছিল, সেখানে তার সশস্ত্র যোদ্ধারা ট্রেনিং করতো, পার্বত্য অঞ্চল অশান্ত করে রেখেছিল 40 বছর। আপনার জন্য যদি এগুলি সহি হয়, আপনার জন্য যদি এগুলি জায়েজ হয়, আমাদের যদি প্রশ্ন উঠে যে আপনার দেশের সংখ্যালঘুদের উপর হত্যা করা হচ্ছে, তার জন্য যদি আমরা একটা মিছিল করে থাকি, একটা মানববন্ধন করে থাকি, আপনার সরকারকে একটা স্মারকলিপি দিয়ে থাকি, বা আপনার সরকারকে একটা চিঠি দিয়ে থাকি, একটা প্রমাণ দেখান এই 53 বছরে। আমরা তো তা করিনি। তাহলে বারবার কেন অবন্ধু সুলভ আচরণ আপনারা আমাদের সাথে করছেন? দাদা, আপনি ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এর ছাত্র, আমি একটা কথা বলি। আজকে গ্লোবাল পৃথিবীতে, বিশ্বায়নের পৃথিবী যেটাকে আমরা বলছি, আমাদের জাতিসংঘের একটা প্রতিপাদ্য আছে, কেউ শত্রু নয়, সবাই বন্ধু, সকলের দরজা খোলা থাকতে হবে। ওই প্রতিপাদ্য থেকে আমি একটু উদাহরণ দিতে চাই। সেটা হলো যে সবাই বন্ধু হওয়া যায়, তবে আপনজন হওয়া যায় না। বিশ্বায়নের যুগে সব রাষ্ট্র আমার বন্ধু রাষ্ট্র, তবে কেউ আমার আপনজন নয়। আপনজন সেই হয় সুখে দুঃখে নিদানে আমার পাশে সে দাঁড়ায়, সান্ত্বনা দেয়, স্নেহ করে, আদর করে, ভালোবাসা দেয়, সেই একমাত্র আপনজন হতে পারে।